আজকে এই ভিডিওটিতে প্রবাহ মানচিত্র সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমাদের জানতে হবে প্রবাহ মানচিত্র বা ফ্লো ম্যাপ কি। তো প্রবাহ মানচিত্র বা ফ্লো ম্যাপ হলো এক বিশেষ ধরনের মানচিত্র যা কোনো একটি নির্দিষ্ট স্থান থেকে অন্য স্থানে কোনো বস্তু, পরিষেবা, তথ্যের চলাচল বা প্রবাহকে দৃশ্যমান করার জন্য ব্যবহৃত হয়। আর এটি মূলত কার্টোগ্রাফির একটি পদ্ধতি যেখানেতে রেখার মাধ্যমে গতিপথ বোঝানো হয়। তো নিচের এই ছবিটা দেখো, ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো এখানেতে একটা প্রবাহ মানচিত্রের ছবি দেওয়া রয়েছে। তো এখানেতে দেখো, এখানেতে এই যে এ থেকে বি, এই যে এ থেকে বি আবার বি থেকে সি। তো এই এ থেকে বি, বি থেকে সি এটা একটা রাস্তা, এবং এই রাস্তাতে কত পরিমাণ যে যানবাহন, বিশেষত এই যে বাস চলাচল করছে তার পরিমাণটাকে এখানেতে দেখানো হয়েছে। অর্থাৎ এই যে রাস্তাটাকে যে চওড়া করা হয়েছে, এই চওড়াটা এই যানবাহনের পরিমাণ দিয়ে করা হয়। তো এইভাবেই হচ্ছে এই ফ্লো ম্যাপ বা প্রবাহ মানচিত্র তৈরি করা হয়, এবং চিত্রের মাধ্যমেতে এইভাবে দেখানো হয়ে থাকে। তো এরপরেতে দেখো, এই প্রবাহ মানচিত্রে কি কি বিষয় দেখানো যায়, কি কি বিষয় এই মানচিত্রতে দেখানো হয়ে থাকে। তো পরিবহন সংক্রান্ত বিষয়ের মধ্যে বাস, ট্রেন বা বিমানের যাত্রী সংখ্যা এবং যানবাহনের চলাচল দেখানো হয়। বাণিজ্য সংক্রান্ত বিষয়তে এক দেশ থেকে অন্য দেশে পণ্য যেমন খনিজ তেল, কয়লা বা খাদ্যশস্যের মতন তার আমদানি এবং রপ্তানির পরিমাণকে দেখানো যায়। জনসংখ্যার ক্ষেত্রে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে মানুষের পরিব্রাজন বা মাইগ্রেশনকে দেখানো যেতে পারে। প্রাকৃতিক বিভিন্ন শক্তির যে প্রবাহ, যেমন নদীর জলপ্রবাহ, সমুদ্র স্রোত বা বায়ুর গতিপথের মতন বিষয় এই প্রবাহ মানচিত্রে দেখানো যেতে পারে। এছাড়াও এই তথ্য ও শক্তি, অর্থাৎ এই ইন্টারনেটের ডেটার যে আদান প্রদান বা পাইপলাইনের মাধ্যমে যে গ্যাসের যে পরিবহন, এছাড়াও বিদ্যুতের যে সরবরাহ, সেগুলো এই প্রবাহ মানচিত্রেতে দেখানো যেতে পারে। এরপরেতে দেখো এই প্রবাহ মানচিত্রের গুরুত্ব কী। তো বিভিন্ন কাজে এই প্রবাহ মানচিত্র ব্যবহার করা হয়, যে কারণেতে এই প্রবাহ মানচিত্রের গুরুত্ব যথেষ্ট রয়েছে। তো দেখো, প্রথম যে গুরুত্ব বা ইম্পর্টেন্স যেটা, সেটা হচ্ছে যে গতির অভিমুখ ও পরিমাণ নির্দেশ। অর্থাৎ এই প্রবাহ মানচিত্রের সবচেয়ে বড় যে সুবিধা, সেটা হচ্ছে যে একই সাথে কোনো বস্তুর চলাচলের দিক এই তীর চিহ্নের মাধ্যমেতে এবং তার যে পরিমাণ, সেই পরিমাণ রেখার বেধের মাধ্যমে, মানে যে চওড়া, তার মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। যেমন দেখো, একটি মানচিত্র দেখে মানে বোঝা যায় যে, একটা প্রবাহ মানচিত্র দেখে বোঝা যায় যে কোনো বন্দর থেকে কোন দেশে কত টন পণ্য রপ্তানি হচ্ছে। কিংবা দেখো, এই যে প্রথমে যে ছবিটা তোমাদেরকে দেখালাম, যে এই যে এ, বি এবং এই যে সি, এই যে তিনটে যে পয়েন্ট রয়েছে, তো এ থেকে বি পর্যন্ত একটি রাস্তা রয়েছে, আবার বি থেকে সি পর্যন্ত একটি রাস্তা রয়েছে। এবারে এই রাস্তাটা কোন দিকে আছে সেটা এই রকম তীর চিহ্নের মাধ্যমেতে আমরা বুঝতে পারি যে এটা পূব দিকেতে রয়েছে। তার কারণটা হচ্ছে এই ওপরের দিকটা নর্থ, তারপর নিচের দিকটা সাউথ, আর এই নর্থের ডান দিকে হয় ইস্ট, আর ইস্টের অপোজিট সাইড হয় ওয়েস্ট। তো এরকম তীর চিহ্নের মাধ্যমেতে আমরা দিকটা বুঝতে পারি। আর কি পরিমাণ যানবাহন চলছে, যদি বাস হয় বা অন্য কোনো যানবাহন হয়, তাহলে এই যে রাস্তাটাকে যখন আমরা ভাবে চওড়া করব, তো সেই যে চওড়াটা হচ্ছে, এই চওড়াটা যেহেতু যানবাহনের সংখ্যা দিয়ে দেখানো হচ্ছে বা অন্য কোনো বস্তুর প্রবাহ দিয়ে যখন দেখানো হচ্ছে, তখন সেটা থেকেও আমরা বুঝতে পারছি যে এই যে এ থেকে বিতে এই যানবাহনের পরিমাণটা অনেক বেশি। সেই তুলনায় যদি দেখা যায় যে এই যে বি থেকে সি এর যে চওড়াটা আছে সেটা যদি কম হয়, তাহলে বোঝাই যায় যে এ থেকে বিতে যে পরিমাণ যানবাহন চলে তার থেকে বি থেকে সিতে তার তুলনায় কম চলে। তো এরকমভাবে এই প্রবাহ চিত্র দেখে এই গতির অভিমুখ, অর্থাৎ যে কোনো বস্তু বা যানবাহন বা যেটা দেখানো হয় তার অভিমুখটা কোন দিকে, দিক কোন দিকে, সেটা যেমন বোঝা যায়, তার সঙ্গে সঙ্গে তার পরিমাণটা কত সেটাও বুঝতে পারা যায়। এরপরেতে দেখো যেটা রয়েছে, সেটা হচ্ছে যে পরিবহনের চাপকে বিশ্লেষণ করা যায়। যেমন এই শহরের পরিকল্পনাকারীরা, মানে যারা আর কি আরবান প্ল্যানার যারা থাকে, তারা এই ফ্লো ম্যাপ ব্যবহার করে বুঝতে পারেন যে কোন রাস্তায় যানবাহনের ভিড় সবচেয়ে বেশি। অর্থাৎ যে রুটের রেখা সবচেয়ে মোটা হয়, সেই রুটে যানবাহন মানে যানজট কমানোর জন্য বিকল্প রাস্তা বা ফ্লাইওভারের মতন ব্যবস্থা মানে তৈরির যে পরিকল্পনা, সেটা করা সহজ হয় এই প্রবাহ মানচিত্র দেখে। অর্থাৎ দেখো, যেখানেতে হচ্ছে রাস্তাটা, যেখানেতে ধরো এরম চওড়া হবে প্রবাহ মানচিত্রেতে, যেখানেতে এরম চওড়া হচ্ছে বা যেখানেতে এরম সরু
থাকছে বা আরও যদি সরু থাকে, তাহলে খুব স্বাভাবিকভাবে বোঝা যায় যে এই যে অংশটা আছে এখানেতে যানবাহনের পরিমাণটা বেশি, সেই তুলনায় 2 নাম্বার এই অংশটাতে যানবাহনের পরিমাণটা কম, 3 নাম্বার এই অংশটাতে আরও কম। তো এরকমভাবে প্রবাহ মানচিত্র দেখে আমরা খুব সহজে বুঝতে পারি যে কোন জায়গায় রাস্তাতে যানবাহনের পরিমাণটা কম আছে বা বেশি আছে। তো সেইভাবে হচ্ছে শহরেতে যখন পরিকল্পনা করা হয়, তখন পরিকল্পনাকারীরা এই প্রবাহ মানচিত্র দেখে সেইভাবেই পরিকল্পনাটা করে থাকেন। এরপরেতে দেখো যেটা রয়েছে ইম্পর্টেন্সের মধ্যে, সেটা হচ্ছে যে আঞ্চলিক বাণিজ্যিক সম্পর্ক বোঝা। অর্থাৎ বিভিন্ন দেশ বা রাজ্য মধ্যে যে বাণিজ্যিক যে লেনদেনের যে ভারসাম্য বোঝার জন্যে এটা খুব অপরিহার্য। অর্থাৎ এই কোনো একটি মানে কোনো অঞ্চল, মানে কোনো একটা অঞ্চল ধরো এই যে আমদানিকারক ও মানে কোনটি রপ্তানিকারক, সেটা এই মানচিত্রের মাধ্যমেতে স্পষ্টভাবে ফুটে ওঠে। অর্থাৎ কোন অঞ্চলটি আমদানিকারক অঞ্চলের মধ্যে পড়ছে আর কোন অঞ্চলটা রপ্তানিকারক অঞ্চলের মধ্যে পড়ছে, সেটাও এই প্রবাহ মানচিত্র দেখে মানে বোঝা যায়। অর্থাৎ যে প্রবাহ মানচিত্রতে এই বাণিজ্যিক কোনো বিষয়, ধরো জাহাজের মাধ্যমেতে যে পণ্য আমদানি রপ্তানি হচ্ছে বা বিমানের মাধ্যমেতে যদি কোনো পণ্য আমদানি বা রপ্তানি হয়, আর রেলপথের মাধ্যমেও যদি কোনো পণ্য আমদানি রপ্তানি হয়, তাহলে সেই যে সেই রাস্তাটা দেখে কোন পথ থেকে আমদানি হচ্ছে, কোন পথ তাদের রপ্তানি হচ্ছে, সেটাও এই প্রবাহ মানচিত্র থেকে বোঝা যায়। এরপরেতে দেখো জনসংখ্যার মানে পরিব্রাজন ও প্রসারণ, অর্থাৎ মাইগ্রেশন অ্যান্ড ডিফিউশন, এখান থেকে বোঝা যায় এই প্রবাহ চিত্র থেকে। অর্থাৎ দেখো মানুষ কেন এবং কোন দিকে স্থানান্তরিত হচ্ছে, যেমন এই গ্রাম থেকে শহরে বা এক দেশ থেকে অন্য দেশে, তা এই ফ্লো ম্যাপ বা প্রবাহ মানচিত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা যায়, আর যেটা এই সমাজতাত্ত্বিক গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এরপরে দেখো আরেকটা রয়েছে, যেটা হচ্ছে দ্রুত সিদ্ধান্ত ও পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে এই প্রবাহ মানচিত্র বিশেষভাবে কার্যকরী। অর্থাৎ এই দীর্ঘ পরিসংখ্যান বা টেবিল পড়ার চেয়ে একটি ফ্লো ম্যাপ দেখলে খুব দ্রুত তথ্য বোঝা যায়। যেমন বিদ্যুৎ বন্টন লাইন বা পাইপ লাইনের মাধ্যমেতে গ্যাসের সরবরাহ বা ইন্টারনেটের মাধ্যমেতে ডেটার যে আদান প্রদান, এগুলো তদারকি করতে এই প্রবাহ মানচিত্র খুব সাহায্য করে থাকে। এই 5টা হচ্ছে এই প্রবাহ মানচিত্রে গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব বা ইম্পর্টেন্স। এবারেতে আসি হচ্ছে এই প্রবাহ মানচিত্র কী কী কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো দেখো প্রথমত হচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এই প্রবাহ মানচিত্র সবথেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে। যেমন দেখো এই যে পরিবহন ব্যবস্থায় ফ্লো ম্যাপ বেশি ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো নির্দিষ্ট রুটে প্রতিদিন কত সংখ্যক বাস, ট্রেন বা বিমান চলাচল করছে, তাই মানচিত্রের মাধ্যমেতে দেখানো হয়। আর যে রুটের রেখা যত মোটা, সেখানেতে আমরা জানি যে যানবাহনের চাপ তত বেশি। আর এটা প্রবাহ মানচিত্র দেখে খুব সহজে যেহেতু বুঝতে পারা যায়, সেই কারণেতে এই পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন মানচিত্রের ক্ষেত্রে এই প্রবাহ মানচিত্র সব থেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে। এরপরেতে পণ্য ও বাণিজ্য বিশ্লেষণের ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ এই এক দেশ থেকে অন্য দেশে বা এক শহর থেকে অন্য শহরেই আমদানিকৃত ও রপ্তানিকৃত পণ্যের পরিমাণ বোঝাতে এটি ব্যবহার করা হয়। আর এর মাধ্যমেতে কোনো অঞ্চলের বাণিজ্যিক যে দিক থেকে বেশি সক্রিয়, সেটাও এখান থেকে বুঝতে পারা যায়। অর্থাৎ বিভিন্ন বাণিজ্যিক যে সমস্ত পণ্য হয়, সেই সমস্ত পণ্য যে রুটেতে পরিবহন করা হয়, তো সেই রুটের যদি প্রবাহচিত্র তৈরি করা যায় আমদানিকৃত এবং রপ্তানিকৃত পণ্য সামগ্রীর ওপরেতে, তাহলেও খুব সহজে এই প্রবাহ চিত্রটা দেখে এই পণ্য এবং বাণিজ্যের সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলোকে খুব সহজে বিশ্লেষণ করতে পারা যায়। তো যে কারণেতে এই ক্ষেত্রেও প্রবাহ চিত্রকে ব্যবহার করা হয়। এবারেতে আসি হচ্ছে জনসংখ্যা ও পরিব্রাজনের ক্ষেত্রেও প্রবাহ চিত্র ব্যবহার করা হয়। অর্থাৎ মানুষ কেন এবং কোন দিকে স্থানান্তরিত হচ্ছে, তা ফ্লো ম্যাপের মাধ্যমেতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। আর রেখার দিক থেকে বোঝা যায় যে পরিব্রাজনের অভিমুখ কোন দিকে হচ্ছে। তো জনসংখ্যা পরিব্রাজনের ক্ষেত্রেও মানে পরিব্রাজনকে বোঝার জন্যেও হচ্ছে এই প্রবাহ মানচিত্র ব্যবহার করা হয়ে থাকে। এরপরে প্রাকৃতিক শক্তির যে গতিপথ, প্রাকৃতিক শক্তি বলতে যেরকম নদীর জলপ্রবাহ বা সমুদ্রের দিক বা বায়ু প্রবাহের গতি প্রকৃতি ইত্যাদি বোঝার ক্ষেত্রেও এই প্রবাহ মানচিত্র ব্যবহার করে থাকেন ভূগোলবিদরা। তো এইটা। আর এরপরে দেখো আরেকটা যেটা রয়েছে, সেটা হচ্ছে তথ্য পরিষেবার আদান প্রদান, অর্থাৎ এই ডিজিটাল অ্যান্ড সার্ভিস ফ্লো বোঝার ক্ষেত্রেও প্রবাহ চিত্র ব্যবহার করা হয়। অর্থাৎ এই যে বর্তমানে যেহেতু আমরা ইন্টারনেট
খুবই ব্যবহার করি, তো ইন্টারনেটের ডেটা বা তথ্যের যে আদান প্রদান এবং টেলিফোন কল বা বিদ্যুতের সঞ্চালন লাইন বোঝাতে এই আধুনিক ডিজিটাল ফ্লো ম্যাপ ব্যবহার করা হয়ে থাকে, যেটা দেখে খুব সহজেই এই তথ্য বা পরিষেবার আদান প্রদানকে বুঝতে পারা যায়। তো এই 5টা ক্ষেত্র আছে গুরুত্বপূর্ণ যেখানেতে এই প্রবাহ চিত্রকে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে তো দেখো, যখন আমরা প্রবাহ মানচিত্র বা ফ্লো ম্যাপ যখন তৈরি করব, সেক্ষেত্রে আমাদের কি কি ধাপ বা স্টেপস ফলো করে আমাদের এটা তৈরি করতে হবে সেটা এবারেতে জানবো। তো প্রথমে হচ্ছে দেখো, তথ্য সংগ্রহ অর্থাৎ ডেটা কালেকশন করতে হবে। অর্থাৎ এই পরিবহনের, যদি আমরা পরিবহন সংক্রান্ত যদি প্রবাহ চিত্র অঙ্কন করি, তাহলে এই পরিবহনের উৎস এবং তার যে গন্তব্য অর্থাৎ অরিজিন এবং ডেস্টিনেশন সংক্রান্ত যে তথ্য আছে সেটা ফার্স্টেতে সংগ্রহ করতে হবে। আর এক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে স্থান বা লোকেশান, অর্থাৎ কোথা থেকে যাত্রা শুরু হচ্ছে আর কোথায় শেষ হচ্ছে, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট আমাকে দেখতে হবে। তারপরে পরিমাণ কত হচ্ছে, অর্থাৎ কতজন যাত্রী বা কত পরিমাণ পণ্য পরিবহন করা হচ্ছে সেইটা। যেমন দেখো, এই যে এ পয়েন্ট থেকে যদি বি পয়েন্টে একটি রাস্তা যদি থাকে, তো এটা হচ্ছে সোর্স পয়েন্ট বা এটা হচ্ছে অরিজিন, আর এটা হচ্ছে ডেস্টিনেশন। এবারেতে এই যে রাস্তাটা আছে, প্রথমত এর অভিমুখ কোন দিকে, তো এটা এ থেকে বি, অর্থাৎ এটা আমার পূর্ব দিকে এর অভিমুখ রয়েছে, সেটা আমাদের জানতে হবে। এবার এ থেকে বিতে কী পরিমাণ যাত্রী পরিবাহিত হচ্ছে সেটা আমাকে জানতে হবে। তো সেই ডেটাটাকে আমাকে সংগ্রহ করতে হবে, তার কারণ এর ওপরেতে আমাকে এই রাস্তার যে চওড়াটা, সেই চওড়াটা আমার এখানেতে করতে হবে। তো এই ডেটা দুটো প্রথমে ফার্স্ট তথ্য সংগ্রহের ক্ষেত্রে আমাদের স্থান সংক্রান্ত তথ্যটা লাগবে এবং পরিমাণ সংক্রান্ত, মানে যে জিনিসটা পরিবহন হচ্ছে তার যে পরিমাণ কত সেইটা আমাদের জানতে হবে। তারপরে তো দেখো, ভিত্তি মানচিত্র নির্বাচন করতে হবে, বেস ম্যাপ প্রিপারেশন করতে হবে, অর্থাৎ যে ম্যাপটার ওপরেতে আমরা ভিত্তি করে এই প্রবাহ চিত্রটাকে অঙ্কন করব। যদি কোনো রাস্তা হয় তাহলে ম্যাপের ওপরেতে সেই যে রাস্তাটা হয়, যে এরকমভাবে এঁকে বেঁকে যে রাস্তাটা যেটা চলছে, মানে যেরকমভাবে রাস্তাটার চলে, বা যদি কোনো রেলপথ হয় তাহলে সেই রেলপথটা কীভাবে যাচ্ছে সেইটা, অর্থাৎ সেই ভিত্তি মানচিত্রটাকে আমাদেরকে নির্বাচন করতে হবে ফার্স্টেতে। অর্থাৎ একটা পরিষ্কার মানচিত্র নিতে হবে যেখানেতে উৎস এবং গন্তব্যস্থলগুলো স্পষ্টভাবে চিহ্নিত করা আছে। আর ম্যাপের স্কেলটিও এমনভাবে নির্বাচন করতে হবে যাতে পুরো পরিবহন ব্যবস্থাটি সেখানেতে ধরা পড়ে। অর্থাৎ মানচিত্রটা এমন মানে পরিষ্কার থাকতে হবে যাতে স্পষ্টভাবে এই যে নোট পয়েন্ট যেগুলো আছে, সেই যে নোট পয়েন্টগুলো, এই যে রাস্তার যে নোট পয়েন্টগুলো আছে যেখান থেকে রাস্তাগুলো বিভিন্ন দিকে যাচ্ছে বা এসে মিলিত হচ্ছে, তো এই নোট পয়েন্টগুলো যাতে সুস্পষ্টভাবে থাকে। তার কারণ যখন আমরা প্রবাহ চিত্র যখন আঁকবো, যখন রাস্তার এই যে চওড়াগুলো যখন করব, তখন এই নোট পয়েন্টগুলো ধরে ধরেই আমাদের এই চওড়াগুলোকে করতে হবে। তো যে কারণেতে একটা বেস ম্যাপ সবার আগে খুব ভালো করে প্রিপারেশন করে নিতে হবে এবং তার স্কেলটা সেভাবেই স্থির করতে হবে যাতে এই পুরো যে নেটওয়ার্কটা আছে, পুরো যে রাস্তা, যে পুরো যে অঞ্চলের যে পরিবহনের যে পুরো যে মানে ব্যবস্থাটা, সেটা যাতে স্পষ্টভাবে সেই মানচিত্রতে উপস্থাপিত হয়। এরপরে দেখো, সরল রেখা বা সংযোগ রেখা অঙ্কন করতে হবে, অর্থাৎ ড্রয়িং ফ্লো লাইন্স। এক্ষেত্রে এই যে উৎস বিন্দু থেকে গন্তব্য বিন্দু পর্যন্ত স্কেল দিয়ে সোজা বা বক্ররেখা টানতে হবে এবং এই রেখাগুলো পরিবহনের পথকে নির্দেশ করবে। যদি রাস্তা সোজা হয়, এরকম দেখো এখানের মানচিত্রটার ক্ষেত্রে এটা রয়েছে, যদি এখানে রাস্তা সোজা হয় তাহলে স্কেল দিয়ে আমাকে স্ট্রেট লাইন টানতে হবে, টেনে আমাকে বোঝাতে হবে। আর যদি ধরো রাস্তা এরকম যদি বেঁকা হয় কোনো মানচিত্রেতে, তো এরকম আঁকা বাঁকা হয়ে যদি রাস্তা যদি হয়, তাহলে সেইভাবেই হচ্ছে এরকমভাবেই নোডাল যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্ট পর্যন্ত যে পরিমাণ গাড়ি গেছে বা অন্য পণ্য পরিবাহিত হয়েছে, ঠিক সেইভাবেই আমাকে এই রাস্তার এই নোডাল পয়েন্টগুলোকে সেইভাবেই আমাকে পার করে সেরকমভাবেই এই দুপাশ থেকে এই চওড়াগুলোকে আমাকে দেখাতে হবে। এইভাবেই মানে সোজা রেখা আমরা স্কেল দিয়ে টানতে পারি, কিংবা বক্ররেখা আমরা এই রাস্তার ঠিক যেভাবে গিয়েছে, যেরকমভাবে বেঁকে বেঁকে গিয়েছে, ঠিক সেইভাবেই রাস্তার ধার ধরে আমাকে প্রবাহ চিত্রের জন্য এই যে চওড়াটা, যেটা রাস্তার যে চওড়াটা হয়, অর্থাৎ পরিমাণের উপরে ভিত্তি করে সেই চওড়াটাকে আমাকে দেখাতে হবে। তারপরে তো দেখো, যেটা করতে হবে সেটা হচ্ছে যে রেখার যে বেধ নির্ণয়। তো লাইনটা টেনে ফেললাম, আর বেধ মানে যে চওড়াটা আছে, যেটা ফ্লো ম্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা, অর্থাৎ যেটা দেখে আমরা এই পরিবহনের পরিমাণটা কীরকম, বা যে সেইটা আমরা বুঝতে পারবো যে কতটা বেশি বা কম পরিবহন হচ্ছে। তো সেইটা, অর্থাৎ এই যে চওড়াটা আছে সেই চওড়াটাকে আমাকে তারপরেতে নির্ধারণ করতে হবে এবং স্কেল দিয়ে ঠিকঠাকভাবে এইটাকে করতে হবে, অর্থাৎ রাস্তারই চওড়াটা করতে হবে।
তারপরে দেখো দিক নির্দেশ করতে হবে, অর্থাৎ পরিবহন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা বোঝার জন্য রেখার মাথায় ছোট্ট একটা তীর বা অ্যারো চিহ্ন, অর্থাৎ এই যে অ্যারো চিহ্ন যেটা রয়েছে এই অ্যারো চিহ্নটাকে দিতে হবে। তো সেইভাবে আমাদেরকে দেখে নিতে হবে, যখন আমরা ডেটা যখন সংগ্রহ করব তখন দেখতে হবে যে যদি গাড়ি হয়, যানবাহন হয় বা যার মাধ্যমে কোনো জিনিস পরিবহন করা হচ্ছে সেটা কোন দিক থেকে কোন দিকে পরিবহন করা হচ্ছে সেটাও আমাদের ওই ডেটা টেবিলেতে নথিভুক্ত করতে হবে। এরপরে সবশেষে একটা ইন্ডেক্স আমাকে বানাতে হবে, অর্থাৎ মানচিত্রের একটা কোণে একটা সূচক বা ইন্ডেক্স তৈরি করতে হবে, যেখানেতে এই বেধের রেখার কত পরিমাণ বোঝানো হচ্ছে সেটা পরিষ্কারভাবে লিখতে হবে। অর্থাৎ এই যে ব্যাপারটা আছে এই ইন্ডেক্সটাকে করতে হবে আমাকে। ইন্ডেক্সটা করে এখানেতে এই যে চওড়াটা আমি করেছি সেই চওড়াটার জন্য এই স্কেলটাকে তৈরি করে এই ইন্ডেক্সটাকে আমাকে করতে হবে। এর সঙ্গে সঙ্গে আমাকে স্কেলটাও লিখতে হবে, অর্থাৎ এই যে রাস্তার যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটার জন্য আমি কি স্কেল নির্বাচন করেছি সেই স্কেলটা আমাকে দেখাতে হবে। তো এর পাশাপাশি দিক বোঝানোর জন্য আমরা এখানেতে পাশেতে একটা নর্থ লাইন করে দিতে পারি, যাতে দিকটা কোন দিকে আছে সেটাও যাতে খুব স্পষ্টভাবে বুঝতে পারা যায়। এরপরেতে দেখো এখানেতে দুটো প্রবাহ চিত্র নিয়ে আমি মানে প্রবাহ চিত্র এখানেতে মাধ্যমেতে আমি ব্যাপারটাকে আর একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। এক ধরনের প্রবাহ চিত্র যেটা হয় সেটা হচ্ছে একমুখী, অর্থাৎ যে কোনো একটা দিকে হচ্ছে এর ডাইরেকশানটা থাকবে। তো এখানেতে দেখো যদি এখানেতে যে ডেটাটা দিয়েছে মানে এখানেতে সেটা দেখে দেখো বলছে যে নিচের ছকে বাস চলাচল সংক্রান্ত তথ্য দেওয়া আছে, এর সাহায্যে একটি প্রবাহ চিত্র অঙ্কন করা। অর্থাৎ ডেটাটা আমাদের কীরকম থাকবে, তো দেখো এখানেতে রোড আছে, এ থেকে বি একটা অংশ রয়েছে, আবার বি থেকে সি একটা অংশ রয়েছে, যার লেন্থ একটা রয়েছে হচ্ছে 65 আর একটা হচ্ছে 66 কিলোমিটার। আর দুটোরই দেখো ডাইরেকশান ইস্ট ডাইরেকশানেতে আছে, অর্থাৎ এটা একমুখী, একদিকেই ডাইরেকশান রয়েছে। সবসময় যে একমুখী হবে তা নয়, বহুমুখীও হতে পারে বা দুদিকেও হতে পারে। আর এবারেতে দেখো এখানেতে কতগুলো গাড়ি যাতায়াত করছে সেটাও বলে দেওয়া রয়েছে। তো সেই রকমভাবে আমরা এখানেতে এই প্রবাহ চিত্রটাকে দেখতে পাচ্ছি, যেখানেতে দেখো এ থেকে বি যে পয়েন্ট যেটা রয়েছে রাস্তার, সেই বি পয়েন্টে দেখো 4টা গাড়ি যাতায়াত করছে। তো এখানেতে যে কারণেতে এর এই চওড়াটা বেশি এবং ডাইরেকশানটা একই দিকেই রয়েছে। আবার দেখো বি থেকে সিতে গাড়ির সংখ্যা যেটা রয়েছে সেটা হচ্ছে কম আছে, তো যে কারণে এই চওড়াটা কম। এবারেতে যেহেতু এটা উত্তর দিকে আছে তো সেই দিকটা আমরা কিভাবে নির্ণয় করব, আমরা এখানে একটা নর্থ লাইন টানতে পারি, যার উপরের দিকটা নর্থ হবে, নিচের দিকটা সাউথ, আর নর্থের ডান দিকে ইস্ট, আর তার অপোজিট দিকটা হচ্ছে ওয়েস্ট। তো যে কারণে যেহেতু ইস্ট ডাইরেকশানে যেহেতু রয়েছে সেই জন্য এই যে অ্যারোটা যেটা দেওয়া হয়েছে রাস্তার শেষেতে, এটা হচ্ছে দুটোই যেহেতু ইস্ট ডাইরেকশানেতে রয়েছে সেই জন্য দুটোরই অ্যারোটা একই দিকে দিয়ে এখানেতে অ্যারোটা করে ইস্ট ডাইরেকশানকে বোঝানো হচ্ছে। এইভাবে হচ্ছে একমুখী প্রবাহ চিত্র অঙ্কন করতে হয়। এবারে দেখো যদি উভয়মুখী হয়, দুদিকেই যদি হয়, মানে একদিকে যাচ্ছে একদিকে আসছে, তো এখানেতে যে ডেটাটা রয়েছে দেখো সেটা দেখলে বুঝতে পারবে। দেখো যে নিচের ছকে গাড়ি চলাচল সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে, এর সাহায্যে একটা প্রবাহ চিত্র অঙ্কন করো। এখানেতে আপ আর ডাউন দুটোই দেখানো হয়েছে। তো আপের ক্ষেত্রে দেখো এই যে এ বি এই যে অংশটা এটা এ আর এটা বি, আর বি আর সি, আবার এই বি থেকে সিতে এটা একটা দিক রয়েছে। দেখো এখানেতে 65 করে রয়েছে গাড়ি মানে লেন্থটা, আর গাড়ির সংখ্যা 60 আর 42 রয়েছে। আর এটার ডাইরেকশান কি রয়েছে, ইস্ট রয়েছে, অর্থাৎ মানে পূর্ব দিকে এটা যাচ্ছে। তো এখানেতে সেম একই রকমভাবে মাঝখানে একটা দাগ আমি টানলাম, টেনে দেখো এখানেতে কি হচ্ছে, এই যে ইস্ট ডাইরেকশানের জন্য এ থেকে বি আর বি থেকে সি এই পর্যন্ত আমি হচ্ছে টেনে দিলাম, এই রেখাটাকে টানলাম, তারপরেতে এই গাড়ির সংখ্যা দিয়ে আমি এই চওড়াটাকে রাস্তার চওড়াটাকে আমি করলাম। তাহলে একটা দিকের হয়ে গেল। এবার দেখো পরের যেটা দিয়েছে অর্থাৎ সি থেকে বি, অর্থাৎ এই সি থেকে বি মানে সি থেকে বির দিকে আমাদের আসতে হবে। তো সি থেকে বি এটা ওয়েস্ট ডাইরেকশানে আছে, তার মানে উল্টো দিকে হবে, ইস্টের বিপরীত দিকে হবে। আবার বি থেকে আবার এতে আমরা আবার আসছি, তো যে কারণে দুটোই দেখো ওয়েস্ট ডাইরেকশানে রয়েছে। এই ওয়েস্ট ডাইরেকশনে থাকার জন্য এটা উভয় মানে দিকে হবে, একটা ইস্ট একটা ওয়েস্ট। তো ঠিক ওই একই রকমভাবে আমরা এই নর্থ লাইন করে নিলাম, তার অপোজিট দিকে মানে সাউথ হলো, মানে নর্থের উল্টো দিকে সাউথ হলো, ডান দিকে হলো ইস্ট, আর তার অপোজিট দিকে হলো ওয়েস্ট। তো ঠিক সেইভাবেই হচ্ছে আমরা এরকমভাবে এই প্রবাহ চিত্রটাকে আঁকতে পারি। এবং সবশেষে দেখো এখানেতে স্কেল করে দিতে হবে, এই যে
গাড়ির সংখ্যা আমরা যেটা ধরেছি। আর এক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই একই সংখ্যাই মানে একই স্কেলই ধরতে হবে, এমন নয় যে আমি আপের জন্যে মানে ইস্ট ডাইরেকশানের জন্য একরকম স্কেল ধরলাম, আবার ওয়েস্ট ডাইরেকশানের জন্য আর এক রকম স্কেল ধরলাম, তা কিন্তু হবে না। এই পুরো আঁকাটার জন্যেই, পুরো প্রবাহ চিত্রটার জন্য আমাকে একটাই স্কেল ধরতে হবে, যে স্কেলেতে আমি আপ এবং ডাউন এই দুটোই দেখাবো। এবং দেখানোর পরে সেটা আমি এখানে দেখিয়ে দেবো, এবং রঙের সাহায্যে আমি দেখিয়ে দেবো এখানেতে যে কোন রঙটা দিয়ে আমি আপকে বুঝিয়েছি, কোনটাকে দিয়ে আমি ডাউন বুঝিয়েছি। এইভাবে হচ্ছে এই উভয়মুখী মানে উভমুখী এবং একমুখী প্রবাহ চিত্র অঙ্কন করতে হয়। তো আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।